ম্যালেরিয়া নামটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয়, তাই না? ওই যে কাঁপুনি দিয়ে জ্বর আসা, শরীর দুর্বল হয়ে যাওয়া আর মশার উপদ্রব তো আছেই। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই সব কিছুর পেছনে যে একটা আণুবীক্ষণিক ঘাতকের কি অবিশ্বাস্য এক জীবনচক্র লুকিয়ে আছে? চলুন আজ আমরা সেই পরজীবীর গোপন যাত্রার গল্পটাই একটু শুনে আসি। আজকে তো আমরা জানি এর কারণটা কি, কিন্তু একটা সময় ছিল যখন কেউ এটা জানত না। ইতিহাসের পাতায় ম্যালেরিয়ার কিন্তু অনেকগুলো নাম। এমনকি বলা হয় বিশাল রোমান সাম্রাজ্যের পতনের পেছনেও নাকি এই রোগের একটা বড় ভূমিকা ছিল। আর এ কারণেই তখন এর নাম হয়ে গিয়েছিল রোমান জ্বর। শুধু নামটা শুনলেই বোঝা যায় এর ক্ষমতা কতটা বিধ্বংসী ছিল। আচ্ছা, ম্যালেরিয়ার শব্দটা কোত্থেকে এসেছে জানেন কি? এটা আসলে দুটো ইতালীয় শব্দ মিলে তৈরি। মাল মানে হল দূষিত, আর আরিয়া মানে, ঠিক ধরেছেন, বায়ু, মানে দূষিত বায়ু। তখনকার মানুষ ভাবত জলাভূমির আশপাশের যে পচা দূষিত বাতাস, সেটাই নিঃশ্বাসের সাথে শরীরে ঢুকে এই রোগ বাধায়। এই ভুল ধারণাটা ভাঙে অনেক পরে ১৮৮০ সালে, যখন শার্ল লেভেরান প্রথম মানুষের রক্তে এর আসল কারণটা খুঁজে পান, একটা পরজীবী। তো চলুন আমাদের এই আণুবীক্ষণিক ভিলেনের পুরো জীবন কাহিনীটা দেখে নেওয়া যাক। আমরা এটাকে মোট ৫টা পর্বে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা জানব এই প্রাচীন শত্রু সম্পর্কে, এরপর দেখব ওর প্রথম আস্তানা মানে যকৃতের ভেতরে কি হয়, তারপর শুরু হবে আসল খেলা, রক্তকণিকার ওপর আক্রমণ। এরপরে আসবে পালানোর দারুণ এক পরিকল্পনা, আর সবশেষে শেষ অঙ্কে দেখব এর চূড়ান্ত রূপান্তর। যে কোনো খলনায়কের গল্পের জন্য তো একটা মঞ্চ লাগে, তাই না? আমাদের এই পরজীবীর জন্য সেই মঞ্চ কিন্তু একটা নয়, দুটো। একটা হলো মানুষের শরীর, আর অন্যটা মশা। ভাবা যায় হাজার হাজার বছর ধরে মানুষ এই রোগের রহস্য বোঝার চেষ্টা করে গেছে। সেই খ্রিস্টপূর্ব ২৭০০ সালে চীনে এর প্রথম উল্লেখ পাওয়া যায়। তারপর তো রোমান জ্বর নামেই পরিচিতি পেল। আর আসল রহস্যটা ফাঁস হতে হতে লেগে গেল ১৯ শতক। ১৮৮০ সালে লেভেরান প্রথম রক্তে পরজীবীটা খুঁজে পেলেন। আর তারও প্রায় ১৭ বছর পর স্যার রোনাল্ড রস প্রমাণ করলেন যে এই পরজীবীটা বহন করে মশারা। মানে ধীরে ধীরে এই প্রাচীন শত্রুর মুখোশটা খুলেছে। তো এই পরজীবীর জীবনের জন্য এই দুটো জায়গাই কিন্তু ভীষণ জরুরি। মানুষের শরীরটা হলো ওর যুদ্ধক্ষেত্র। এখানে ও অযৌন প্রজনন করে, মানে নিজের সংখ্যা হু হু করে বাড়াতে থাকে আর আক্রমণ চালায়। আর মশার শরীরটা, ওটা হলো ওর প্রজনন ক্ষেত্র, বলতে পারেন একটা নার্সারি, যেখানে যৌন প্রজননের মাধ্যমে ও পরবর্তী আক্রমণের জন্য একদম রেডি হয়ে যায়। ওকে, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন, এই ভয়ঙ্কর আক্রমণটা ঠিক কিভাবে শুরু হয়? শুরুটা হয় খুব সাধারণ একটা ঘটনা দিয়ে, একটা অ্যানোফিলিস মশার কামড়। মশা যখন আমাদের কামড়ায় তখন আমরা ভাবি একটু রক্তই তো নিল, কিন্তু আসলে তা নয়। রক্ত খাওয়ার সময় ও নিজের লালার সাথে আমাদের শরীরে ইনজেক্ট করে দেয় হাজার হাজার ক্ষুদে সৈন্য। এদের নাম স্পোরোজোয়েড। এই সূচের মতো দেখতে জীবাণুগুলোই হল পরজীবী স্পেশাল ফোর্স, যারা সবার আগে ঢুকে পড়ে। রক্তে ঢোকার পর এই স্পোরোজয়েডগুলো কিন্তু একদম সময় নষ্ট করে না। মাত্র ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যেই ওরা রক্তস্রোত বেয়ে সোজা পৌঁছে যায় যকৃতে, আর সেখানকার কোষের ভেতরে লুকিয়ে পড়ে। সেখানে ওরা চুপচাপ নিজেদের চেহারা বদলে ফেলে। আর এক একটা পরজীবী তখন হয়ে ওঠে একটা সাইজন্ট, মানে বলতে পারেন একটা পরজীবী তৈরির কারখানা। এই কারখানার ভেতরেই একটা থেকে হাজার হাজার কপি তৈরি হয়। আর তারপর তারপর যকৃতের কোষটা ফেটে যায়, আর সেখান থেকে বেরিয়ে আসে মেরোজয়েড নামের এক বিশাল নতুন সৈন্যদল। যকৃতের ভেতরে এই যে এত বড় একটা গোপন মিশন চলল, এতে সময় লাগে প্রায় ৭ থেকে ১০ দিন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই পুরো সময়টায় আক্রান্ত মানুষটা কিন্তু কিচ্ছুটি টের পান না। তিনি একদম সুস্থ বোধ করেন, অথচ তার শরীরের ভেতরে তখন একটা ভয়ঙ্কর আক্রমণের প্রস্তুতি চলছে। তো যকৃতের আস্থানা থেকে বিশাল এক সৈন্যদল তো তৈরি হয়ে গেল। এখন পরজীবী তার মূল আক্রমণের জন্য প্রস্তুত। আর এবার তার টার্গেট হলো আমাদের শরীরের পরিবহন ব্যবস্থা, মানে আমাদের লোহিত রক্তকণিকা। এরপরই শুরু হয় ধ্বংসের এক নির্মম চক্র, যা প্রতি ৪৮ ঘণ্টা পর পর ফিরে আসে। এই সময়ে পরজীবীগুলো লক্ষ লক্ষ লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে, সেগুলোকে ধ্বংস করে আর নিজেদের সংখ্যা আরও বাড়িয়ে তোলে।
আর ম্যালেরিয়ার যে আসল লক্ষণগুলো, যেমন কাঁপুনি দিয়ে জ্বর, সেগুলো কিন্তু এই পর্বেই দেখা দিতে শুরু করে। প্রথম পর্যায়ে একটা মেরোজয়েট একটা লোহিত রক্তকণিকায় ঢুকে পড়ে, আর ঢুকেই ওটা একটা আংটির মতো শেপ নেয়, যাকে বলে সিগনেট রিং দশা। এই পর্যায়ে পরজীবীটা একদম ছদ্মবেশে থাকে। ভাবুন একবার, যে কোষটা সারা শরীরে অক্সিজেন পৌঁছে দিচ্ছে, ঠিক তার ভেতরেই ও লুকিয়ে থাকে। এর পরের ধাপে পরজীবীটা আর শান্ত থাকে না। ও রক্তকণিকার ভেতরে জিনিসপত্র, বিশেষ করে হিমোগ্লোবিন, খেয়ে বড় হতে থাকে। তখন এর আকারটা হয় অ্যামিবার মতো। পুরো কোষটাকেই ও নিজের বাড়ি আর খাবার দুটোই বানিয়ে ফেলে। আর এর পরের পর্যায়টা দেখতে কিন্তু বেশ সুন্দর। পরজীবীটা তখন ভাগ হতে হতে 12 থেকে 24টা নতুন মেরোজোয়েটে পরিণত হয়, আর সেগুলো গোলাপের পাপড়ির মতো করে সাজানো থাকে। এটাকে বলে রোজেট দশা। কিন্তু মজার ব্যাপার হলো, এই সুন্দর দেখতে জিনিসটাই আসলে রক্তকণিকাটা ফেটে যাওয়ার ঠিক আগের মুহূর্তের ছবি। এখন প্রশ্ন হলো, জ্বরটা আসে কেন? আসল কারণটা হলো হিমোজয়েন। পরজীবী যখন রক্তকণিকার হিমোগ্লোবিন খায়, তখন একটা বিষাক্ত বর্জ্য তৈরি হয়, যার নাম হিমোজয়েন। এরপর যখন রক্তকণিকাটা ফেটে যায়, তখন নতুন পরজীবীদের সাথে সাথে এই বিষটাও কিন্তু রক্তে মিশে যায়। আর যেই না এই হিমোজয়েন রক্তে ছড়িয়ে পড়ে, আমাদের শরীরও বুঝতে পারে যে কিছু একটা গণ্ডগোল হয়েছে। শরীর তখন তীব্র প্রতিক্রিয়া দেখায়। এই যে লক্ষ লক্ষ রক্তকণিকা একসাথে ফেটে যাচ্ছে আর বিষ ছড়িয়ে পড়ছে, এই ঘটনায় আমাদের শরীরে কাঁপুনি দিয়ে সেই ভয়ঙ্কর জ্বরটা নিয়ে আসে, যা ম্যালেরিয়ার সবচেয়ে পরিচিত লক্ষণ। বেশ কয়েকবার এইভাবে রক্তকণিকা আক্রমণ করার পর পরজীবীটা তার স্ট্র্যাটেজি একটু বদলে ফেলে। কারণ ও জানে, শুধু এক শরীরে সংখ্যা বাড়ালেই তো হবে না, ওকে তো পরের শিকারের শরীরেও যেতে হবে। তো এখন সময় পালানোর প্ল্যান করার। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সব ম্যালেরিয়া পরজীবীর আক্রমণের ধরন কিন্তু এক নয়। যেমন ধরুন, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স 48 ঘণ্টা পরপর জ্বর আনে। আবার প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার ক্ষেত্রে এই চক্রটা 72 ঘণ্টার। তো পালানোর জন্য পরজীবীটা কি করে? কিছু মেরোজোয়েটা নতুন করে রক্তকণিকা আক্রমণ করে না। ওরা নিজেদের চেহারা বদলে ফেলে আর তৈরি করে পুরুষ ও স্ত্রী গ্যামিটোসাইট। এগুলোকে বলতে পারেন এসকেপ পড। ওরা মানুষের শরীরে আর কোনো ক্ষতি করে না, শুধু রক্তের চুপচাপ ভাসতে থাকে, একটা মশার জন্য অপেক্ষা করে। এই গ্যামেটোসাইটগুলো দুই রকমের হয়। একটা হলো মাইক্রো বা পুরুষ, যেটা আকারে ছোট, আরেকটা হলো ম্যাক্রো বা স্ত্রী, যেটা আকারে একটু বড়। আর পরজীবীর জীবনচক্রটা সম্পূর্ণ হতে হলে এই দুই ধরনের গ্যামেটোসাইটকেই কিন্তু একসাথে একটা মশার পেটে যেতে হবে। তো মানুষের শরীরে পরজীবীর খেলার প্রায় শেষ। এখন ওর দরকার একটা পালানোর গাড়ি, মানে একটা গেটওয়ে ভেহিকল, আর এমন একটা জায়গা যেখানে ও নিজেকে পুরোপুরি বদলে ফেলতে পারবে। আর ঠিক এখানে এন্ট্রি হয় মশা। মশা কিন্তু শুধু একটা ট্যাক্সি নয় যে পরজীবীগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। মশা হলো এই পরজীবীর জীবনচক্রের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। কারণ মশার পেটের ভেতরেই পুরুষ আর স্ত্রী গ্যামিটোসাইট মিলিত হয়, মানে ওদের যৌন প্রজনন ঘটে। আর সেখানে তৈরি হয় নতুন প্রজন্মের হাজার হাজার স্পোরোজোয়েট। এই নতুন সৈন্যরা আবার মশার লালাগ্রন্থিতে এসে জমা হয়, পরের মানুষটাকে আক্রমণ করার জন্য তৈরি থাকে। আর এভাবেই চক্রটা চলতেই থাকে। মানুষ থেকে মশা, আবার মশা থেকে মানুষ। একটা প্রায় নিখুঁত জীবনচক্র, যার লক্ষ লক্ষ বছর ধরে এভাবেই টিকে আছে। কিন্তু শেষে প্রশ্নটা এটাই থেকে যায়, এই অবিশ্বাস্য রকম সফল আর প্রাচীন শত্রুকে যদি হারাতে হয়, তাহলে ঠিক কোন জায়গায় আঘাত করতে হবে? এর সবচেয়ে দুর্বল জায়গাটা আসলে কোনটা?